ছেলেদের ওপর যে মেইনটেনেন্সটা সেটা লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট সবসময় মোটামুটি আমি যা দেখি বিপক্ষেই থাকে। নমস্কার বন্ধুরা, আপনাদের যারা স্বামীরা আছেন তাদের জ্বালাতনের শেষ নেই। সত্যি কথা বলতে বেশিরভাগই ফোন আসে, ছেলেদের থেকেও ফোন আসে, মেয়েদের থেকেও ফোন আসে, আমার যে অ্যাডভোকেট গ্রুপ আছে তাদের কাছেও যায়। আমার কাছে যে ফোন আসে সেই ফোনের প্রায় 30 থেকে 40% পর্যন্ত মেনটেনেন্সের জন্য ফোন আসে। ছেলেরা মেনটেনেন্স বা মেয়েরা মেনটেনেন্সের জন্য ফোন করে। কিন্তু দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি আইন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি প্রায় 2-3 বছর হয়ে গেল। আমি কখনোই মেনটেনেন্সের বিপক্ষে নই বা অ্যালিমনির বিপক্ষে নই, কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে মেনটেনেন্স এবং অ্যালিমনি যেটা হবে, যেটা ছেলেদেরকে দিতে হবে, সেটা যেন রিজনেবল হয়। কিন্তু ঘটনা ঘটছে যে 2025-এ সুপ্রিম কোর্ট এমন একটা জাজমেন্ট দিয়েছে যেটাতে অনেক রকম জিনিস চেঞ্জ হয়ে গেছে। আপনাদের আইন সম্পর্কে আপডেট রাখা আমার দায়িত্ব। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, যা কথা বলি আপনাদেরকে ডাইরেক্ট কথা বলি এবং এভিডেন্স রেখে কথা বলি। বেকার কথা বলে লাভ নেই। এভিডেন্স আমার কাছে থাকে, জাজমেন্ট আমার কাছে থাকে, সেটার বেসিসে আমি কথা বলছি। এই জাজমেন্টটা প্রায় 25-30 পাতা। সুতরাং এত বড় জাজমেন্ট একটা ভিডিওতে বলা প্রায় অসম্ভব এবং আপনারা শুনতে শুনতে একদম বোরিং হয়ে যাবে। সুতরাং আমি মেন পয়েন্ট এখানে বলছি যে কি ঘটনা ঘটেছে। ছেলেদের কি আদৌ মেনটেনেন্স দিতেই হবে না দিতে হবে না? দেখুন, ঘটনা যেটা আমি আপনাদেরকে আগে বেসিকটা ক্লিয়ার করে দিই। এখন এসছে মেনটেনেন্সের যে আইনটা BNSS, ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা, BNSS 144। আগে যেটা ছিল CRPC 125। এই CRPC 125 এবং BNSS 144 এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু সেকশনের নামটা চেঞ্জ হয়েছে। সুতরাং এই মামলাটা কিন্তু যখন শুরু হয়েছিল তখন CRPC অনুযায়ী শুরু হয়েছিল। আমি আপনাকে CRPC অনুযায়ী বলছি, কিন্তু আপনারা ভাববেন না যে এটা নতুন যে আইন এসছে BNSS 144 এটা অ্যাপ্লাই করা যাবে না। অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, কারণ আপনারা গুগলসে CRPC 125 এবং BNSS 144 লিখে সার্চ করে পড়বেন, আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। সুতরাং আমি এখানে BNSS 144টা বলতে পারছি না, কারণ ব্যাপারটা হচ্ছে কেসটা পুরনো কেস, কিন্তু জাজমেন্টটা হয়েছে 2025-এ সুপ্রিম কোর্ট থেকে। তাহলে এবার ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলি যে কি হয়েছে। ছেলে মেয়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তাদের বেশ কিছুদিন ভালোই চলে, কিন্তু কিছুদিন পরেই তাদের মধ্যে একটা ডিভোর্স, ঝগড়াঝাটি, অশান্তি তৈরি হয় এবং যিনি স্ত্রী ছিল তিনি কোনো কারণ ছাড়াই তার বাপের বাড়ি চলে যায়। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে অ্যাজ পার CRPC সাবক্লজ 4 অনুযায়ী যে নিয়মটা বলা হয়েছে যে স্ত্রী যদি কোনো কারণ ছাড়াই তার বাপের বাড়িতে চলে যায় বা অন্য কোথাও চলে যায়, তাহলে স্বামীকে মেনটেন্স দিতে হবে না। CRPC সাবক্লজ 4 পরিষ্কার এটা বলা হয়েছে। তাহলে এখানে সুপ্রিম কোর্ট যে স্বামী আছে তাকে মেনটেনেন্স ঘোষণা করেই দিয়েছে। আমি আপনাদের ফার্স্টেই বললাম মেনটেনেন্স এখানে হয়েছে, এটা আমি ফার্স্টেই বললাম। কিন্তু মেনটেনেন্সটা কি আদৌ যুক্তিযুক্ত হলো? এবং ছেলেদের প্রতি এই সম্বন্ধে প্রেশার আরো বেড়ে গেল। এটাই হচ্ছে একটা খারাপ খবর। সুখবর হলো আমি আপনাদেরকে দিই, খারাপ খবর থাকলেও আপনাদেরকে দিই। সুতরাং আপনাদেরকে আপডেট থাকতে হবে। তারপরে তো আমি আছি, আমার লিগাল ডিসকাশন আছে, আমার অ্যাডভোকেট গ্রুপ আছে, আপনাদের তো অনেক অপশন আছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যে প্রশ্ন, মনে মনে যে প্রশ্ন, সেগুলোর উত্তর দেওয়া অবশ্যই দরকার। তো এখানে যে ওয়াইফ ছিল তিনি বাপের বাড়ি চলে গেল কোনো কারণ ছাড়াই। এবারে ফ্যামিলি কোর্টেতে RCR করে স্বামী RCR করে। RCR মানে আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি, আজকে RCRই বলছি। RCR স্বামী করে এবং RCR এ তাদের মধ্যে একটা ডিবেটস হয়। ফ্যামিলি কোর্টেতে প্লিডিং এবং আর্গুমেন্টস হয়। আর্গুমেন্টস হওয়ার পরে
যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি ওয়াইফকে ডিরেকশন দেয় যে আপনি 2 মাসের মধ্যে আপনি আপনার শ্বশুর বাড়িতে বা স্বামীর কাছে চলে যাবেন, এটাই আমাদের রিকোয়েস্ট থাকলো। সুতরাং এখানে আরসিআরটা কিন্তু স্বামী জিতে গেল। কিন্তু স্বামী জিতে যাওয়ার পরেও তারপরে এইটা যখন চলছে কেসটা, ওদিকে আরেকটা কোর্টেতে ওয়াইফ সিআরপিসি 125 অনুযায়ী একটা মেনটেন্যান্সের মামলা করে দেয় এবং সিআরপিসিতে বলা হয়েছে যদি ওয়াইফ নিজেকে মেনটেন করতে না পারে, তিনি তার জীবন ধারণ করতে যদি অক্ষম হয় এবং স্বামীর যদি স্ট্রেংথ থাকে তাকে মেনটেন্যান্স দেওয়ার, অবশ্যই কিন্তু মেনটেন্যান্স দিতে হবে। সুতরাং ওদিকে আরেকটা কোর্টে ওয়াইফ যে কেসটা করেছে সিআরপিসি 125 বা বিএনএসএস 144 যাই বলুন না কেন, আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেট 10,000 টাকা করে মেনটেন্যান্স প্রতি মাসে স্বামীকে দেওয়ার নির্দেশ দেয়। তাহলে এখানেই বেড়ে গেল কনফিউশন। একটা কোর্টে স্বামী পেল আরসিআর, তিনি নিজে জিতে গেলেন এবং ওয়াইফকে কোর্ট 2 মাসের মধ্যে ফেরত আসতে বলল। ওদিকে আবার সিআরপিসি ওয়াইফ করেছে অন্য কোর্টেতে, সেই কোর্ট থেকেও একটা অর্ডার বেরিয়ে গেল যে স্বামীকে 10,000 টাকা করে মেনটেন্যান্স দিতেই হবে। এইবার ব্যাপারটা কি হলো সেটা আমি আপনাদেরকে বলছি। এরপরে স্বামী যে মেনটেন্যান্সের যে অর্ডারটা হয়েছে কোর্টের, সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টেতে। হাইকোর্টেতে গিয়ে স্বামী একই কথা বলে যে আমি আরসিআর, আমাকে ফ্যামিলি কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, ওয়াইফকে ফেরত আসতে বলেছে 2 মাসের মধ্যে, কিন্তু ওয়াইফ ফেরত আসেনি। উল্টে তিনি মেনটেন্যান্সের মামলা অ্যাজ পার সিআরপিসি 125 করে দিয়েছে। সুতরাং এখানে বিনা কারণে ওয়াইফ চলে গেছে, সুতরাং আমি এখানে মেনটেন্যান্স দেবো কেন? এইভাবে হাইকোর্টকে তিনি বোঝানোর পরে হাইকোর্ট ব্যাপারটা পুরোপুরি বোঝে এবং দেখে যে উইদাউট রিজনে, উইদাউট কোনো কারণ ছাড়া ওয়াইফ চলে গেছে তার বাপের বাড়ি। সুতরাং এখানে আরসিআর যেটা করেছে স্বামী, সেটা তো স্বামী অর্ডার পেয়ে গেছে। সুতরাং এখানে স্বামীকে হাইকোর্ট বলে যে আপনাকে কোনো রকম মেনটেন্যান্স দিতে হবে না। তাহলে প্রথম স্টেপ কি গেল? আরসিআর স্বামী একটা কোর্ট থেকে অর্ডার পেয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে অন্য কোর্টেতে ওয়াইফ সিআরপিসির মামলা করলো, তিনি জয় হলো এবং তিনি অর্ডারও পেয়ে গেল 10,000 টাকা করে। এবার হাইকোর্টে স্বামী গেল সিআরপিসিটাকে চ্যালেঞ্জ করার জন্য, সেখানেও হাইকোর্ট বলে দিল যে মেনটেন্যান্স দিতে হবে না। এরপর যা ঘটনা ঘটে আপনারা বুঝতেই পারছেন কি ঘটনা ঘটেছে। আমি আগেই বলে দিয়েছি সুপ্রিম কোর্টের নতুন জাজমেন্ট 2025-এ এসছে। এরপরে ওয়াইফ যায় সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে এরকম কেস যাওয়ার পরে সুপ্রিম কোর্ট কিন্তু একটা ডিটেলস ফাইন্ডিং দেয়, ডিটেলস ভাবে অ্যানালাইসিস করে কেসটাকে কি ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টে তো ওয়াইফ নিজে বলে যে আমাকে কোনো কোর্ট জিজ্ঞাসা করিনি যে আমি কেন ওই বাড়িতে থাকবো না, আমার ওপরে মেন্টাল টর্চার হয়েছে, কিন্তু সব রকম এভিডেন্স রাখা সম্ভব না। সুতরাং আমার কারণটা না জেনেই আরসিআর এর অর্ডার দিয়ে দিয়েছে ফ্যামিলি কোর্ট, আমিও সিআরপিসি 125 করে দিয়েছি এবং যেহেতু আমার অধিকার স্বামীর থেকে মেনটেন্যান্স নেওয়ার, সেহেতু আমি এখানে মেনটেন্যান্স ফাইল করেছি। এটা ওয়াইফ সুপ্রিম কোর্টে বলে। এবারে যে হাজবেন্ড, তিনি একই আর্গুমেন্ট রাখেন যে আমি কেন মেনটেন্যান্স দেবো, আরসিআর আমার অর্ডার হয়ে গেছে এবং বিনা কারণে ওয়াইফ আমার উপর ছেড়ে চলে গেছে। কিন্তু এখানে সুপ্রিম কোর্ট দেখে যে এখানে একটা ডিটেলস ফাইন্ডিং করে, ডিটেলস অ্যানালিসিস করে দেখে যে ওয়াইফ জেনেছিল তার উপর একটা মেন্টাল টর্চার হয়েছে। সেটা কিভাবে সুপ্রিম কোর্ট বুঝেছে? কারণ যিনি ওয়াইফ ছিল তার একটা অ্যাবর্শন হয়ে গেছিল। অ্যাবর্শনের পরে স্বামী তার ঠিকমতো খেয়াল রাখেনি, এটাই ওয়াইফ পক্ষ জানায়। সুতরাং সুপ্রিম কোর্টের চোখে এটা একটা কোয়ালিটি এবং হাজবেন্ডকে অবশ্যই মেনটেন্যান্স দিতে হবে। সুপ্রিম কোর্ট এখানে হাইকোর্টের যে অর্ডারটা সেটা স্যাটিসফাইড করে এবং হাজবেন্ডকে বলে যে আপনাকে ইমিডিয়েটলি মেনটেন্যান্স দেওয়া শুরু করতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্ট আরো বলে যে বিভিন্ন হাইকোর্টের বিভিন্ন রকম অর্ডার আছে। কোনো জায়গায় আরসিআর স্বামী জিতে গেলে সেখানে মেনটেন্যান্স দিতে হয় না, কোনো সময় আরসিআর জিতে গেলেও স্বামীকে মেনটেন্যান্স দিতে হয়। এরকম বিভিন্ন হাইকোর্টের বিভিন্ন রকম রায় আছে। সুতরাং আজকে আমরা রায়টাকে নির্দিষ্ট করে দিচ্ছি, এই বলে সুপ্রিম কোর্ট এই রায়টা জানায়। এছাড়াও সুপ্রিম কোর্ট আরো বলে যে সিআরপিসি 125 ভালোভাবে যদি রিড করা যায়, সেখানে একটা পয়েন্ট আছে, সে ওয়াইফ যদি নিজেকে পরিচালনা করতে না পারে, নিজের জীবন ধারণ করতে অক্ষম হয়, সুতরাং স্বামী তাকে মেনটেন্যান্স অবশ্যই দেবে। সুপ্রিম কোর্ট এটা বলছে।
সুপ্রিম কোর্ট সিআরপিসির বেসিক ব্যাপারটা আলোচনা করে এবং এখানে ওয়াইফের সঙ্গে একটা মেন্টাল কোয়ালিটিও করা হয়েছে, সেই জন্য স্বামীকে মেনটেন্যান্স দিতে হবে। এছাড়াও আরো অনেক টেকনিক্যাল কথা সুপ্রিম কোর্ট বলে, 25-30 পাতা জাজমেন্ট, পুরোটা বলা একটা ভিডিওতে সম্ভব না। কিভাবে এখানে মেনটেন্যান্স ওয়াইফ পেয়েছে সেটা আপনারা আমি অন্য কোনো ভিডিওতে জানিয়ে দেবো, ডেফিনেটলি জানিয়ে দেবো। আর আপনাদের যদি খুবই এরকম দরকার থাকে তো লিগাল ডিসকাশন করতে পারেন, আমি জাজমেন্টও দিয়ে দেবো এবং আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়েও দেবো যে মেনটেন্যান্স ব্যাপারটা এখানে সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে কেন। আমি আপনাদের যতটা পারলাম একটা ভিডিওর মধ্যে বলে দিলাম, অন্য কোনো ভিডিওতে গিয়ে আমি এই কেসটা নিয়ে আরো বেশি অ্যানালিসিস ডেফিনেটলি করব, কারণ একটা ভিডিওতে এত বড় জাজমেন্ট আলোচনা করা সম্ভব না। সুতরাং ছেলেদের উপর যে মেনটেন্যান্সটা সেটা লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট সবসময় মোটামুটি আমি যা দেখি বিপক্ষেই থাকে, মেনটেন্যান্স হয়েই যায়। আচ্ছা, আমি একটা কথা বলি যে হাইলি এডুকেটেড যারা সব মহিলা আছে, স্ত্রীরা আছে, তারা তো নিজের ইনকাম নিজে করে নেবে, কিন্তু যারা হাইলি এডুকেটেড নয় তাদের জন্য তো প্রচুর কাজ রয়েছে, তারা তো পয়সা ইনকাম করতে পারে, কিন্তু এই বার্ডেনটা কেন স্বামীর উপর চাপিয়ে দেওয়া হবে? দেখুন, ঝগড়াঝাটি, অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং বিয়ের প্রথম 2-5 বছর হয়েই থাকে, কিন্তু আস্তে আস্তে স্বামী স্ত্রী লাইফ সেট হয়ে যায়। তাহলে সুপ্রিম কোর্টের টেকনিক্যাল পয়েন্টগুলো আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওর মধ্যে সুপ্রিম কোর্ট যেসব পয়েন্টগুলো বলেছে আমি যতটা পারলাম আপনাদেরকে বললাম। এবং আপনারা একটা কথা মনে রাখবেন, এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, ল্যান্ডমার্ক জাজমেন্ট চলে এসছে ঠিকই, কিন্তু কয়েকটা জায়গায় ভুলভ্রান্তির জন্য কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে, ঠিক আছে? সেই সব জিনিসগুলো অনলাইনে এরকম ইউটিউবের প্ল্যাটফর্মে বলা সম্ভব না। আপনি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারেন, তো আমি ডেফিনেটলি আপনাকে অবশ্যই বলে দেবো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে কথা বলবেন বা আমাদের অ্যাডভোকেটের সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন, অবশ্যই করতে পারেন। তাহলে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।